ক্যাপ্টেন আমেরিকার দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার মুভিটি মার্ভেলের ইনফিনিটি সাগার প্রথম ফেজের পঞ্চম মুভি, যেটি রিলিজ হয়েছিল সাল 2011-তে এবং এই মুভির আইএমডিবি রেটিং হলো 6.9। এই মুভির সাথে সাথে মার্ভেলের প্রত্যেকটি ক্যাপ্টেন আমেরিকার ক্যারেক্টারকে প্লে করেছিল ক্রিস ইভান্স। চলুন এবার এই মুভির এক্সপ্লেনেশনকে শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয় যে আর্চিটার একটি বরফের জায়গাতে বিজ্ঞানীরা অনেক পুরনো একটি এয়ারক্রাফটকে খুঁজে পায় এবং যখন তারা ওর ভিতরে চলে যায় তখন তারা দেখতে পায় ওখানে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড রয়েছে বলে। এর সাথে সাথে মুভির কাহিনী চলে যায় 1942 সালে, যেখানে হিটলারের খুবই একটি কাছের মানুষ যার নাম ছিল জোহান অ্যাডম হিটলারের জন্য হাতিয়ার বানায়। এর সাথে সাথে সে হাইড্রার কমান্ডারও ছিল। সে নিজের আর্মির সাথে চার্জে চলে যায়, যেখানে সে খুবই একটি দরকারি জিনিসকে খুঁজছিল, যেটি হ্যানকে ইতিহাসের তথা অধ্যয়নেরও অনেকটা বেশি পরিমাণে জ্ঞান ছিল। এখানে সে যেই জিনিসটাকে খুঁজছিল সেটিকে সে পেয়ে যায়, কিন্তু সে খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যায় যে এটা নকল বলে। এরপরে সে চার্জের ফাদারকে তার সম্বন্ধে কিছু কথা জিজ্ঞাসা করতে থাকে। এর উত্তরে চার্জের ফাদার বলে, তুমি যেই জিনিসটাকে খুঁজতে যাচ্ছ তুমি ওটার কখনোই যোগ্য নও, এমনকি তুমি ওটার পাওয়ারকে কখনোই কন্ট্রোল করতেও পারবে না, এমনকি তোমার উদ্দেশ্যও ঠিক নয়। জোহান চারিদিকে দেখতে থাকে। এরপরে সে দেওয়ালের দিকে একটি বাটনকে দেখতে পায়। ওই বাটনকে ক্লিক করার পরে ভিতর দিক থেকে একটি বক্স একেবারে বাইরে চলে আসে এবং যখন সে ওই বক্সটিকে খুলে তখন সে ভেতর দিক থেকে নীল রঙের আলোকেও দেখতে পায়। আসলে এর ভিতরে টেজারেক ছিল। এটি হলো এমন একটি অবশেষ যার ভিতরে অনেকটাই বেশি পরিমাণে দৈবিক শক্তি ছিল। হেন চার্জের ফাদারকে মেরে দিয়ে ওখান থেকে টেজারেককে নিয়ে চলে যায়। এর সাথে মুভির কাহিনী 1 বছর পরে চলে যায়, অর্থাৎ সাল 1943 সালের কাহিনীকে দেখানো হয়, যেখানে স্টিভ রোজার্স নামক একটি ছেলেকে দেখানো হয় যে সেনার মধ্যে ভর্তি হয়ে সে দেশের জন্য কিছুকে করতে চাইছিল, কারণ এখনো সময় চারিদিকে শুধুমাত্র লড়াই চলছিল। কিন্তু যতবারই সে সেনার মধ্যে ভর্তি হতে চেয়েছিল তাকে সবসময় তাকে রিজেক্ট করে দেওয়া হয়, কারণ তার মধ্যে অনেকটাই বেশি পরিমাণে মেডিকেল প্রবলেম ছিল। এটার জন্য স্টিভ রোজার্স অনেকটাই বেশি পরিমাণে হতাশ হয়ে গিয়েছিল এবং এরপরের দিন সে তার বন্ধু বাকির সাথে দেখা করে, যে প্রথম থেকে একটি আর্মির অফিসার ছিল। বাকি তাকে একটি এক্সিবিশনের মধ্যে নিয়ে যায়, যেখানে ভবিষ্যতের সব জিনিসকে নিয়ে প্রদর্শন চলছিল। এখানে আমাদেরকে হাওয়ার্ড স্টার্ককেও দেখানো হয়, যে টনি স্টার্ক অর্থাৎ আয়রন ম্যানের পিতা ছিল। সে ওখানে নিজের কোম্পানি ফ্লাইং কারকে সবাইকে দেখাচ্ছিল, কিন্তু ওখানে স্টিভ রোজার্স আর্মিতে ভর্তি হওয়ার একটি রেজিস্ট্রেশনকে দেখতে পায়। স্টিভ রোজার্স ওখানে চলে যায় এবং বাকিও তার সাথে সাথে চলে যায় এবং বাকি স্টিভকে বলে, তুমি এটার জন্য অনেকটাই বেশি পরিমাণে রিজেক্ট হয়ে গিয়েছো, এখন তুমি এটাকে একেবারেই ছেড়ে দাও। স্টিভ বলে, আমাদের সোলজারগুলো নিজেদের মুক্তির জন্য অন্য দেশের সাথে লড়াই করছে, আমিও আমার দেশের জন্য কিছু করতে চাই। অন্যদিকে পিছনে একটি বৈজ্ঞানিক ছিল যার নাম ছিল আব্রাহিম লোসিম। সে স্টিভ রোজার্সের সমস্ত কথাকে শুনতে থাকে। এরপরে স্টিভ রোজার্স ভিতরে চলে যায় ভর্তির জন্য, কিন্তু তখনই ওখানে একটি নার্স চলে আসে, যে ডক্টরকে বলতে থাকে যে স্টিভ আগেও অনেকবার আর্মিতে ভর্তি হওয়ার চেষ্টা করেছিল এবং সে প্রত্যেকবারই মেডিকেলের মধ্যে একেবারেই ফেল হয়ে গিয়েছিল। এরপরে ডক্টর ওখান থেকে একেবারেই চলে যায়। স্টিভ আবার বুঝতে পেরে যায় যে সে আবার একবার ব্যর্থ হয়ে গিয়েছে বলে, কিন্তু তখনই ওখানে ওই বৈজ্ঞানিক চলে আসে যে স্টিভের সমস্ত ধরনের কথাকেই শুনেছিল এবং যার নাম ছিল ইব্রাহিম। সে ওখানে এসে স্টিভকে বলতে থাকে সে আর্মির সায়েন্স প্রজেক্টের সাথে কাজ করে থাকে। তুমি কি নাজি বাহিনীকে মারতে চাও? স্টিভ বলে, আমি কখনোই দাদাগিরিকে পছন্দ করি না, আমি শুধুমাত্র আমার দেশকে রক্ষা করতে চাই। স্টিভ নিজের সম্বন্ধে কিছু মিথ্যাও বলতে থাকে, কিন্তু ডক্টর ইব্রাহিম বলতে থাকে, তুমি যদি আমাকে সবকিছুই সত্য বলতে থাকো তাহলে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি। স্টিভ সত্য বলে দেয় যে সে ব্রুকলিন শহর থেকে বিলংস করে এবং সে সেনাতে ভর্তি হওয়ার জন্য 5 বার চেষ্টাও করেছিল। ডক্টর ইব্রাহিম স্টিভকে মেডিকেলের মধ্যে একেবারেই পাস করিয়ে দেয় এবং এখন স্টিভ একটি সোলজারেও পরিণত হয়ে গিয়েছে। কিন্তু স্টিভ নিজের মেডিকেল রিপোর্ট খারাপ হওয়ার জন্য সে সবকিছুতেই পিছনে পড়ে যায় এবং একবার সমস্ত সোলজার দৌড়ানোর জন্য অনেকটাই দূরে চলে যায় এবং ওখানে একটি পোলের মধ্যে একটি পতাকাও ছিল এবং বলা হয় যে এই পতাকাকে বার করতে পারবে সে আবার নিজের ক্যাম্পের মধ্যে ফেরত যেতে পারবে। সবাই পোলের মধ্যে উঠতে থাকে, কিন্তু কেউ আর পতাকাকে পারতেই পারেনি। আসলে আজ পর্যন্ত কোনো সোলজার এই পতাকাকে তুলতেই পারেনি, কিন্তু স্টিভ পোলকে একেবারে ফেলিয়ে দিয়ে সে ওই পতাকাকে নিয়ে নেয়। এরপরে সে গাড়িতে বসে ক্যাম্পের দিকে চলতে থাকে এবং পরের দিন যখন সবার ট্রেনিং চলছিল তখন ওখানে ডক্টর ইব্রাহিম চলে আসে, যেখানে সে কার্নেলকে বলে সে সুপার সোলজার সিরামের জন্য স্টিভ রোজার্সকে সে বেছে নিয়েছে। এটাকে শুনে কার্নেল পুরোভাবে অবাক হয়ে যায় এবং সে বলে যদি তার গায়ের মধ্যে কোনো ধরনের সুচকে ঢোকানো হয় তখন ওই সুচটি তার আরপার চলে যাবে, কারণ সে ওখানের মধ্যে সব থেকে বেশি দুর্বল। এবং সে বলে আমার একটি সোলজার রয়েছে এই প্রজেক্ট
প্রজেক্টের জন্য একেবারেই ফিট। কিন্তু ডক্টর ইব্রাহিম বলে শুধুমাত্র আমাদের ফিজিক্যাল ক্যাপাবিলিটি আমাদের দরকার নয়। এরপরে কার্নেল একটি গ্রেনেডকে উঠিয়ে নেয় এবং সমস্ত সোলজারের মধ্যে সে ওই গ্রেনেডকে ফেলিয়ে দেয়। সমস্ত সৈনিকরা ওখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু স্টিভ রজার্স তার সাথীদেরকে বাঁচানোর জন্য ওই গ্রেনেডের উপরে একেবারে লাফিয়ে পড়ে এবং তখনই ওই সোলজারকেও দেখানো যেটিকে কার্নেল বেছে নিতে চেয়েছিল সে গাড়ির পেছনে আসলে লুকিয়েছিল এবং এই জন্যই সবাই বিশ্বাস করতে থাকে এই প্রজেক্টের জন্য স্টিভ রজার্সই বেস্ট হবে বলে। অন্যদিকে আমাদেরকে জোয়ানকে দেখানো হয় যে তার বৈজ্ঞানিককে নিয়ে একটি এক্সপেরিমেন্ট করছিল এবং সে একটি মেশিনকেও বানিয়েছিল যেটিকে টেজারেকের সাহায্যে কানেক্ট করা হচ্ছিল। টেজারেক ওই মেশিনের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে এনার্জিকে অ্যাবজর্ব করে রাখছিল। এটিকে দেখে জোয়ান অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে যায় এবং সে বলে এই এনার্জিকে সে ব্যবহার করে সে অনেকদিন ধরে তার জাহাজকে চালাতে পারবে, এমনকি এখন লড়াইয়ের পরিস্থিতি পুরোভাবে বদলেই যাবে। অন্যদিকে পেগি কার্টার যে স্টিভ রজার্স এর একজন সিনিয়র, সে তাকে ব্রুকলিনের মধ্যে নিয়ে যায় ডক্টর ইব্রাহিমের সাথে দেখা করানোর জন্য, যেখানে সুপার সোলজার প্রোগ্রাম এখন শুরু হতে যাচ্ছে। এখানে হাওয়ার্ড স্টার্কও উপস্থিত ছিল, যিনি এই এক্সপেরিমেন্টের জন্য মেশিনকে বানিয়েছিল। স্টিভ রজার্স এর শরীরের মধ্যে সিরামকে ঢেলে দেওয়া হয়। এরপরে স্টিভকে হাওয়ার্ড স্টার্কের বানানো মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যার বডির উপরে অনেকটাই বেশি পরিমাণে বিটা রেখেও ছেড়ে দেওয়া হয় এবং ধীরে ধীরে পার্সেন্টেজকে বাড়ানো হতে থাকে এবং যখন 70% মধ্যে পৌঁছে যায় তখন ওই মেশিনের মধ্যে থেকে অনেকটাই বেশি পরিমাণে আলো বেরাতে থাকে। ডক্টর ইব্রাহিম মেশিনকে বন্ধ করার কথা বলে, কিন্তু তখনই ভিতর থেকে স্টিভ রজার্স বলতে থাকে বন্ধ করো না, এটাকে আমি সহ্য করতে পারবো। এরপরে হাওয়ার্ড স্টার্ক মেশিনকে 100% মধ্যে নিয়ে চলে যায়। কিছু সময় পর মেশিন আপনা আপনি একেবারে বন্ধ হয়ে যায় এবং যখন ওই চেম্বারকে খোলা হয় যার ভিতরে স্টিভ রজার্স ছিল, সে একেবারেই পুরোভাবে বদলেও গিয়েছিল। তার সমস্ত ধরনের অসুস্থতায় একেবারে ঠিক হয়ে গিয়েছিল। সে প্রথমে একটি খুবই পাতলা ছেলে ছিল, কিন্তু তার এখন শারীরিক গঠন পুরোভাবে বদলে গিয়েছে। অর্থাৎ সুপার সোলজার বানানোর সিরাম একেবারেই কার্যকর প্রমাণ হয়ে যায়। তারা পুরোভাবে ওই এক্সপেরিমেন্টে সফল হয়ে যায়। এই জন্য সবাই ওখানে অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে যায় এবং তখনই ওখানে একটি মানুষ যে জোহানের লোক ছিল, সে একটি বড় ব্লাস্টকে প্রডিউস করে এবং ওই সিরামের যে শেষ টিউবটি ছিল সে ওখান থেকে একেবারে উঠিয়ে নেয়। এর সাথে সে ডক্টর ইব্রাহিমকে একেবারে গুলিও মেরে দেয় এবং সে ওখান থেকে একেবারে পালিয়েও যায়। স্টিভ রজার্সের সামনে ডক্টর ইব্রাহিমের মৃত্যু হয়ে যায়। এরপর স্টিভ রজার্স তার পিছনে ধাওয়া করতে থাকে, যেখানে তাকে দৌড়াতে প্রথমে অনেকটাই বেশি পরিমাণে অসুবিধা হতো, এখন সে গাড়ির থেকে অনেকটা বেশি স্পিডে দৌড়াতে পারছিল এবং কোনোভাবে সে ওই মানুষটির কাছে একেবারে পৌঁছে যায় এবং ওই লড়াইয়ের সময় সিরামের ওই লাস্ট সিসিটিও একেবারে ভেঙে যায়। স্টিভ ওই মানুষটিকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু ওই লোকটি একেবারে সায়ানাইডকে খেয়ে নেয় এবং মারা যাওয়ার আগে সে বলে জয় হাইড্রা। হাইড্রা হিটলারের সেই টেররিস্ট গ্রুপ যার কমান্ডার ছিল জোহান। এরপরে আমাদেরকে জোহানকে দেখানো হয় যে টেজারিকের সাহায্যে একটি বড় ভয়ঙ্কর অস্ত্রকেও বানিয়ে নিয়েছিল এবং এখানে সে হিটলারের অনেকগুলো মানুষকে সে একেবারেই মেরে দেয়, কারণ জোহান নিজে হাইড্রার লিডার হতে চেয়েছিল। অন্যদিকে স্টিভ রজার্সকে দেখা হয় যার শরীর থেকে এখন ব্লাড নেওয়া হচ্ছিল, কারণ সিরামের এখন শেষ বোতলটিও ভেঙে গিয়েছিল এবং তাদের কাছে সিরামের কোনো ধরনের স্যাম্পেলও ছিল না। এর সাথে ডক্টর ইব্রাহিমও এখনো মারা গিয়েছিল। পেগি কার্টার স্টিভ রজার্সকে বলতে থাকে ডক্টর ইব্রাহিমকে ছাড়া এই সিরামকে বানাতে অনেক বছরই পেরিয়ে যাবে। এরপরে আমাদেরকে হাওয়ার্ড স্টার্ককে দেখানো হয় যে কার্নালকে বলতে থাকে সে জানে না যে এই সিরামটি কিভাবে মানুষের উপরে কাজ করে, অর্থাৎ সে আর সুপার সোলজার সিরামকে কখনোই বানাতে পারবে না এবং তাদের কাছে প্রথম এবং শেষ সুপার সোলজার হলো স্টিভ রজার্স। স্টিভ রজার্স যেইভাবে দৌড়ে গিয়ে জোহানের লোকটিকে ধরেছিল, এই কারণে সে পাবলিকের মধ্যে অনেকটা বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে গিয়েছিল এবং খবরের কাগজে তার ফটোকেও ছাপানো হয়। এরপরে সে বলে তুমি যদি লড়াইয়ের মধ্যে তোমার সোলজারদেরকে সাহায্য করতে চাও তাহলে তুমি একটি পদক্ষেপকে নিতে পারো। এরপরে আমাদেরকে স্টিভ রজার্সকে দেখানো হয় যাকে ক্যাপ্টেন আমেরিকার ড্রেসকে পরিয়ে ভিন্ন ভিন্ন ধরনের শো এর মধ্যে পাঠানো হতে থাকে এবং সেখানে সে পাবলিককে বলতে থাকে ওয়ার বন্ডকে কেনার জন্য, যাতে সরকারের কাছে খুবই বেশি পরিমাণে টাকা আসতে থাকে, যেখান থেকে তার হাতিয়ার এবং বোমাকে অতি সহজে কিনতে পারে। কিন্তু স্টিভ রজার্স এই কাজকে কখনোই করতে পছন্দ করছিল না। এরপরে স্টিভ রজার্সকে আরেকটি জায়গাতে শো করার জন্য পাঠানো হয়, যেখানে অনেক ধরনের সোলজার বসেছিল। এখানে ওই সমস্ত সোলজার গুলো স্টিভ রজার্সকে নিয়ে অনেকটাই বেশি পরিমাণে মজাক উড়াতে থাকে, কারণ সে ড্রামাকে ছাড়া আর কিছুই করছিল না, যার ফলে স্টিভ রজার্স অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে যায়, কারণ সে একটি সোলজার বা সিপাহী হতে চেয়েছিল। শো করার পর তার কাছে পেগি কার্টার চলে আসে এবং পেগি বলতে থাকে তার যে বন্ধু ছিল বাকিবান, তাকে পাঠানো হয়েছিল হাইড্রাকে আটকানোর জন্য, কিন্তু ওই লড়াইয়ের মধ্যে সমস্ত সোলজারই একেবারে মারা গিয়েছিল এবং যারা বেঁচে ছিল তাদেরকে হাইড্রা একেবারে বন্দি করে রেখে নিয়েছিল। এরপরে স্টিভ রজার্স তার সিনিয়র্স এর কাছে যায় এবং সে ওখানে অ্যাটাক করার কথাও বলতে থাকে, কিন্তু তার সিনিয়র বলে দেয় তারা ওখানে অ্যাটাক করতে পারবে না বলে, কারণ ওখানে শত্রুদের অনেকটাই বেশি পরিমাণে ফৌজ দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি আমাদের সোলজারকে ওখানে পাঠিয়ে দিই তাহলে আমরা আমাদের অনেক সোলজারকে একেবারে হারিয়ে ফেলবো। কিন্তু স্টিভ রজার্স তার বন্ধুকে একেবারে বাঁচাতে চেয়েছিল। সে পেগি কার্টারের সাহায্যে ওখানে প্লেনকে ব্যবহার করে পৌঁছে যায় এবং ওটি একটি হাইড্রার ল্যাব ছিল, যেখানে অনেক বেশি পরিমাণে
পরিমাণে আধুনিক হাতিয়ার ছিল, যেটি সবকিছুই টেজারেকের জন্যই কাজ করত। স্টিভ রজার্স ওখান থেকে সমস্ত সোলজারকে একেবারে বার করে নেয় এবং সে সবাইকে ওখান থেকে পালানোর কথা বলতে থাকে এবং এরপরে সে নিজের বন্ধু বাকিকেও খুঁজতে থাকে। ওখানে স্টিভ বাকিকেও পেয়ে যায়, যার বডির মধ্যে হাইড্রা অনেকটাই বেশি পরিমাণে এক্সপেরিমেন্ট করেছিল। সে বাকিকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছিল, তখনই তার সামনে এহন এসে যায় এবং সে নিজের মুখ থেকে নিজের মাস্ককে একেবারে খুলে নেয়। যখন সে নিজের মুখকে খুলে নেয়, আমরা লাল রঙের মুখের কঙ্কালকেও দেখতে পাই এবং এর নাম ছিল রেড স্কার। আসলে সে সব থেকে প্রথমে ডক্টর ইব্রাহিমের সাথে কাজ করত, কিন্তু যখন তার সিরাম পুরোভাবেই তৈরি হয়নি, তখন সে ওই সিরামকে নিজের বডির মধ্যে ইনজেক্ট করে নিয়েছিল, যার ফলে তার শরীরের মধ্যে শক্তি তো এসে গিয়েছিল, কিন্তু তার অনেকগুলো সাইড এফেক্টও ছিল, যার ফলে তার মুখটি একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, যার ফলে তার মুখটি এখন লাল রঙের একটি কঙ্কালে পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্য তার নাম হয়ে যায় রেড স্কার। রেড স্কার অর্থাৎ এহন এখান থেকে নিজের বৈজ্ঞানিকদেরকে নিয়ে ওখান থেকে সে চলে যায়। অন্যদিকে স্টিভ রজার্স তার বন্ধু বাকিকে ওখান থেকে বার করে নেয় এবং সে সমস্ত সোলজারকে নিয়ে একেবারে ক্যাম্পের মধ্যে পৌঁছে যায় এবং এখানে কার্নেল স্টিভের এই কাজকে দেখে অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেস হয়ে যায়। আসলে কার্নেল স্টিভের উপরে বিশ্বাস করতো না, কিন্তু এই কাজটিকে করার পর কার্নেল স্টিভের উপরে বিশ্বাস করতে থাকে এবং স্টিভ রজার্স পেগি কার্টারকে বলতে থাকে, যখন হাইড্রার ক্যাম্পের মধ্যে পৌঁছে গিয়েছিল, সে ম্যাপের মধ্যে অনেকগুলো নকশাকে দেখতে পায় এবং সে বলে ওই নকশাগুলোতে আসলে হাইড্রার ক্যাম্প উপস্থিত রয়েছে, যেখানে হাইড্রার নিজের হাতিয়ারগুলোকেও বানাতে থাকে। আমি হাইড্রার উপরে অ্যাটাক করতে চাই এবং সে কার্নেলকে বলে আমি একটি টিমের সাহায্যে ওখানে অ্যাটাক করতে চাই। এরপরে স্টিভ রজার্স হাওয়ার্ড স্টার্কের কাছে পৌঁছে যায়। হাওয়ার্ড স্টার্ক বলে আমি তোমার জন্য কয়েকটি নতুন সিলকে বানিয়েছি, কিন্তু ওখানে ক্যাপ্টেন আমেরিকা অন্য একটি সিলকে দেখতে পায়। এর উত্তরে হাওয়ার্ড স্টার্ক বলে এই সিলকে বানানো হয়েছে একটি অসাধারণ ধাতু দিয়ে, যার নাম হলো ভাইব্রেনিয়াম, যেটি পৃথিবীর মধ্যে খুবই কম পরিমাণে পাওয়া যায় এবং যতটা শুধুমাত্র তোমার হাতে রয়েছে ততটা পরিমাণে ভাইব্রেনিয়াম এই পৃথিবীর মধ্যে রয়েছে। এরপরে ওই সিলটিকে স্টিভ রজার্স নিজের সিল বানিয়ে নেয়। এরপরে ক্যাপ্টেন আমেরিকা নিজের সাথীকে নিয়ে হাইড্রার ক্যাম্পের মধ্যে অ্যাটাক করে দেয়। হাইড্রার অনেকগুলো ক্যাম্পকেই একেবারে সে ধ্বংস করে দেয়। এখন ক্যাপ্টেন আমেরিকা এবং পেগি কার্টার একে অপরকে অনেকটা বেশি পরিমাণে ভালোবাসে, কিন্তু এরপরে স্টিভ রজার্স নিজের আর্মিদের সাথে একটি মিশনের মধ্যে পৌঁছে যায়, যে রেড স্কাল অর্থাৎ ওহানকে বায়োকেমিস্ট যার নাম হলো ডক্টর জোলাকে তারা ধরতে গিয়েছিল। তারা একটি টেন্টকে ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। ক্যাপ্টেন কার্টার নিজের সাথীদের সাথে ওখানে অ্যাটাক করতে থাকে এবং তারা ডক্টর জোলাকে একেবারে বন্দিও করে নেয়, কিন্তু তার বন্ধু বাকি বান্স ওই জায়গার মধ্যে একেবারে ফেঁসে রয়ে যায়। ক্যাপ্টেন আমেরিকা তার বন্ধু বাকি বান্সকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু যে হ্যান্ডেলটিকে ধরে সে দাঁড়িয়েছিল সেটি একেবারে ভেঙে যায়। এর ফলে বাকি একটি বড় গর্তের মধ্যে পড়ে যায় এবং ডক্টর জোলাকে যাকে ধরে নেওয়া হয়েছিল সে কার্নেলকে বলতে থাকে খুব তাড়াতাড়ি রেড স্কাল বড় বড় দেশের উপরে বোম ফেলাতে চলেছে, যার ফলে পুরো পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে। ক্যাপ্টেন আমেরিকা নিজের সাথীদের সাথে হাইড্রার ওই ক্যাম্পের মধ্যে পৌঁছে যায় যেখানে রেড স্কাল উপস্থিত ছিল এবং ওখানে অনেক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হাতিয়ারও ছিল এবং রেড স্কাল টেজারাক এবং কিছু শক্তিশালী হাতিয়ারকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখনই ক্যাপ্টেন আমেরিকা পেগি কার্টারের সাহায্যে ওই প্লেনের কাছে একেবারে পৌঁছে যায়। এরপরে ক্যাপ্টেন আমেরিকার সাথে রেড স্কালের একটি বড় লড়াই চলতে থাকে। এই লড়াইয়ের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা নিজের সিলকে রেড স্কালের উপরে ছুঁড়ে মারে, যার ফলে ওই সিলটি টেজারেকের মধ্যে থাকা সিল্ডের উপরেও পড়ে যায়। টেজারেক একেবারে বাইরে চলে আসে, যেটিকে রেড স্কাল নিজের হাতের সাহায্যে ধরার চেষ্টা করছিল, কিন্তু রেড স্কাল ওই এনার্জিকে একেবারে সহ্য করতেই পারেনি এবং টেজারেকের পাওয়ারের জন্য পেসের মধ্যে একটি দরজা একেবারেই খুলে যায়, যার মধ্যে রেড স্কাল একেবারেই মিলিয়ে যায়। এরপরে টেজারেক ওই প্লেনের মধ্যেই পড়ে যায়, কিন্তু ওই টেজারেক এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যেটি প্লেনকে একেবারে গলিয়ে পুরো নিচের দিকে পড়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা ওই প্লেনকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু সে বুঝতে পেরে যায় যে সে ওই প্লেনকে কন্ট্রোল করতে পারবে না বলে এবং সে পেগি কার্টারকে রেডিওর সাহায্যে বলে এই প্লেনটি এখন নিউ ইয়র্কের দিকে যাচ্ছে এবং যদি সে সমস্ত মানুষকে বাঁচাতে চায় তাহলে এই প্লেনকে তাকে এখন ক্রাশ করাতে হবে। পেগি কার্টার তাকে এটা করতে একেবারেই মানা করে দেয়, কারণ পেগি তাকে অনেকটা বেশি পরিমাণে ভালোবাসতো, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা নিজের দেশকে বাঁচানোর জন্য নিজের বলিদান দিয়ে দেয় এবং সে আন্টার্কটিকার মধ্যে সে প্লেনকে একেবারে ক্র্যাশ করে দেয়। এরপরে ওই প্লেন একেবারে বরফের মধ্যে জমে যায়। এরপরে হাওয়ার্ড স্টার্ক ওই টেজারেককে একেবারে পেয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন আমেরিকার সম্বন্ধে কোনো প্রকারের ইনফরমেশন আর পাওয়া যায়নি। এরপরে জার্মানি হেরে যায় এবং ওয়ার্ল্ড ওয়ার 2 এখানেই শেষ হয়ে যায়। এরপরে কাহিনী একেবারে প্রেজেন্ট টাইমের মধ্যে পৌঁছে যায়, যেখানে ক্যাপ্টেন আমেরিকার চোখ একটি হসপিটালের মধ্যে খুলে এবং তার সামনে একটি নার্স চলে আসে এবং সে জিজ্ঞাসা করে সে এখন কোথায় রয়েছে বলে এবং সে বলে তুমি এখন নিউ ইয়র্কের একটি সিটির মধ্যে রয়েছো। ক্যাপ্টেন আমেরিকা ওই নার্সকে বিশ্বাস করছিল না, কিন্তু রেডিওর মধ্যে যে ম্যাচটি চলছিল সেটি সাল 1941 ছিল, কিন্তু ক্যাপ্টেন আমেরিকার যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল সেটি হয়েছিল 1945 সালে। এই জন্য সে ওখান থেকে পালিয়ে যায় এবং যখন সে নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়ারের মধ্যে পৌঁছে যায় তখন সে দেখতে পায় পুরো পৃথিবী একেবারে পুরোভাবে পরিবর্তন হয়ে গিয়েছে এবং তখনই তার সামনে নিক ফিউরি চলে আসে এবং সে
বলতে থাকে তোমার এয়ারক্রাফট আজ থেকে 70 বছর আগে ক্র্যাশ হয়ে গিয়েছিল এবং 70 বছর ধরে তুমি বরফের মধ্যে একেবারেই বন্দী ছিলে। এরপরেও তুমি জীবন্ত ছিলে এবং ধীরে ধীরে আমি তোমাকে সবকিছুই বলবো, কিন্তু তোমার বুদ্ধি অনেকটাই বেশি, এই জন্য তুমি নিজেই এটাকে বুঝতে পেরে গিয়েছো। এরপরে আমরা পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই নিক ফিউরি ক্যাপ্টেন আমেরিকার কাছে এসে গিয়েছে বলে এবং সে বলে তোমার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এর সাথে এই মুভিটি একেবারে এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা এই মুভিটির এক্সপ্লেনেশন আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।